আমেরিকান লিটারেচার ফিকশন এন্ড ড্রামার আমাদের আজকের টপিক হচ্ছে বিলাভড। লিখেছেন টনি মরিসন। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর। লেখক সম্পর্কে অবশ্যই কিছু জেনে রাখতে হবে, কারণ এই লেখকের রেফারেন্স দিয়েই আমাদের অনেক কোশ্চেনের অ্যান্সার করতে হবে। She is the first Afro-American writer who received the Nobel Prize for Literature in 1993 for The Bluest Eye. টনি মরিসন হচ্ছেন প্রথম আফ্রো আমেরিকান রাইটার যিনি সাহিত্যের জন্য 1993 সালে পুরস্কার পেয়েছিলেন। আর সেই গ্রন্থটি হচ্ছে ব্লুয়েস্ট আই। আফ্রো আমেরিকান বলতে আমরা বুঝে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশধরদের বর্ণনা করতে এই আফ্রো আমেরিকান শব্দটি ব্যবহৃত হয়, তবে বর্তমানে আফ্রিকান আমেরিকান এই শব্দটি বেশি ব্যবহৃত হয়। She was born at the time of the socio and financial depression of the world. পুরো বিশ্ব জুড়ে যখন সোশিও এবং ফিনান্সিয়াল ডিপ্রেশন চলতেছিল, ওই সময়টিতে তিনি জন্মগ্রহণ করেন। She was brought up in a black environment and culture. তিনি ব্ল্যাক এনভায়রনমেন্টে বেড়ে উঠেছেন এবং ব্ল্যাক কালচার ছিল তার বেড়ে ওঠার সংস্কৃতি। Her family always encouraged her to believe in herself. তার পরিবার টনি মরিসনকে নিজের প্রতি আস্থা রাখতে বারবার উৎসাহিত করত। And be proud of her origin, এবং তার অরিজিন নিয়ে গর্ববোধ করতে শেখাতো। তারা যে ব্ল্যাক জনগোষ্ঠীর মানুষ এটা নিয়ে যেন সে হতাশায় না ভোগে, এজন্য তার পরিবারের লোকেরা তাকে সবসময় উৎসাহ দিত। When she entered school, she was the only black child in the class. যখন সে স্কুলে প্রবেশ করলো বা শিক্ষার জন্য স্কুলে গেল, ওই সময়টিতে সেই একমাত্র ব্ল্যাক চাইল্ড ছিল যে কিনা স্কুলে পড়তে গেছে। And the only child who knew how to read, এবং ব্ল্যাকদের মধ্যে সেই প্রথম চাইল্ড যে কিনা পড়তে জানে। She was a born mimic, actor, storyteller and reader from early childhood. সে আর্লি চাইল্ডহুড থেকেই একজন বোর্ন মিমিক, যে মিমিক্রি করতে পারে, এছাড়াও অ্যাক্টিং করতে পারতো, স্টোরি টেলার এবং পড়তে পারতো। Her original name was Chloe Ardelia Oakford. তার অরিজিনাল নেম যেটা পরিবার তাকে দিয়েছিল সেটা হচ্ছে ক্লো আর্ডেলিয়া ওকফোর্ড। She changed her own name to Tony because nobody can pronounce her name Chloe. সে তার নাম পরিবর্তন করে নিজেই টনি রেখেছিল, কারণ তার এই নাম যেটা ছিল ক্লো, এটাকে উচ্চারণ করতে পারতো না। রাইট ডাউন দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হার রাইটিংস। টনি মরিসনের রাইটিং এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে লিখতে হবে। Slavery and the slave trade were common phenomena in African society. আফ্রিকান সোসাইটিতে স্লেভারি, দাসত্ব এবং স্লেভ ট্রেড, দাস বেচা কেনা বা দাস ব্যবসা, এটা একটা কমন ফেনোমেনা হয়ে পড়েছিল। The black origin people were destined to become slaves of whites. ব্ল্যাক অরিজিন পিপল অর্থাৎ যারা ব্ল্যাক জনগোষ্ঠীর লোক, বিশেষ করে আফ্রিকান অঞ্চলের লোক, তারা এই হোয়াইট পিপলদের দাস হবে, এটাই যেন তাদের ভাগ্যর লিখন ছিল। Every black person faced the problem of humiliation in their lifetime in different ways. প্রত্যেক ব্ল্যাক লোকেই এই সমস্যার সম্মুখীন হতো, অর্থাৎ তাদেরকে দাসে পরিণত হতে হতো এবং বিভিন্নভাবে তাদের সাথে মানহানিকর কার্যক্রম হতো। As a black origin writer, Tony wanted to uproot the trend of slavery from the society. আর টনি মরিসন যেহেতু একজন ব্ল্যাক অরিজিন রাইটার ছিল, সে এই সমস্যাটিকে একদম রুট থেকে, শেকড় থেকে উপড়ে ফেলতে চেয়েছিল বা নির্মূল করতে চেয়েছিল। He did not find any book addressing that problem properly. তিনি যখন এই স্লেভারি বা দাস ব্যবসার সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, এই সমস্যার সমাধানের জন্য অনেকগুলো বই পুস্তক ঘেটেছিলেন যে কোথাও কোনো সলিউশন দেয়া আছে কিনা, কিন্তু আনফরচুনেটলি এই ব্যাপারে কোনো বই লেখা হয় নাই, কারণ তৎকালীন সময়ে হোয়াইটরা শিক্ষিত ছিল এবং
হোয়াইট পিপলরা বই লেখালেখি করতো। তারা যেহেতু নিজেই দাসদেরকে বা ব্ল্যাকদেরকে ডমিনেট করতো, এই জন্য এই সমস্যা নিয়ে কখনোই তারা লেখালেখি করেনি। সো শি অ্যাটেম্পটেড টু রাইট এ নোভেল অন রেসিয়াল সেগ্রিগেশন। আর এ কারণেই তিনি যখন কোনো বইতেই সমাধান পেলেন না, তখন বাধ্য হয়ে নিজেই এই রেসিয়াল সেগ্রিগেশন, যেই জাতিগত বৈষম্য বা বিভাজন, এইটা নিয়ে নিজেই লিখতে শুরু করলেন। The slave trade between African and American colonies began in the early 17th century. দাসদের যে ব্যবসা, স্লেভ ট্রেড, এইটা আফ্রিকান এবং আমেরিকানদের মধ্যে যে কলোনি গুলো ছিল সেগুলোতে বেশিরভাগ ঘটতো। আর ওই সময়টি ছিল 17 শতাব্দীর শুরুর দিকে। দ্যাট প্র্যাকটিস কন্টিনিউড ফর দ্য প্ল্যান্টেশন ইন আমেরিকা। আর এই যে দাস ব্যবসা 17 শতকে শুরু হয়েছিল, এইটা চলতেই থাকে। ইন দ্যাট ওয়ে দ্য আফ্রিকান পিপল বিকাম দ্য ইনহেবিটেন্টস অফ আমেরিকা। আর এইভাবে আফ্রিকান লোকেরা আমেরিকার বাসিন্দা হতে শুরু করলো। অর্থাৎ আমেরিকানরা আফ্রিকান অঞ্চল থেকে দাসদেরকে নিয়ে আসতো, আর দাসেরা আমেরিকাতে থাকতে থাকতে সেখানে তাদের বংশ বিস্তার হতে থাকলো। হোয়াট টাইপ অফ নোভেল ইজ ইট? বিলাভড কি ধরনের নোভেল? বিলাভড ইজ আ হিস্টোরিক্যাল ফিকশন দ্যাট হ্যাজ এ গথিক হরর স্টোরি। বিলাভড হচ্ছে একটি হিস্টোরিক্যাল ফিকশন যার গথিক হরর স্টোরি আছে। গথিক হচ্ছে এক প্রকারের ভৌতিক গল্প। টনি মরিসন was inspired by the story of an Afro-American slave who escaped from slavery in 1856. আর এই গল্প লিখতে গিয়ে টনি মরিসন একজন আফ্রিকান স্লেভ দাসের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি 1856 সালে এই স্লেভারি থেকে পালিয়ে এসেছিলেন। দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1987। আর এই বইটি 1987 সালে পাবলিশ হয়েছিল। আমরা বিলাভডের ক্যারেক্টার গুলো পড়বো। সিথি। সিথি ইজ আ সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য নোভেল। সিথি হচ্ছে নোভেলের প্রধান চরিত্র। From her mouth we get the narration of the novel, which is often backward and forward. আর সিথির মুখ থেকে আমরা এই গল্পের বর্ণনা শুনেছি, যেই বর্ণনা কখনো সামনের দিকে যায় আবার কখনো পেছনের দিকে যায়। Her mother works as a slave in a field. সিথির মা একজন দাস হিসেবে মাঠে কাজ করত। She was brought up by a one-armed woman. সে একজন one-armed মহিলার মাধ্যমে লালিত পালিত হয়েছে। And could not see her mother. সে তার মাকে খুব একটা দেখেন। She found her mother hanged with many other women, but never could discover the reason. স্মৃতি তার মাকে দেখতে পেয়েছিল অনেকগুলো মহিলাদের সাথে, তার মাও ফাঁসিতে ঝুলে আছে, কিন্তু এর কারণ সে কখনোই ডিসকভার করেনি, উদ্ঘাটন করেনি। স্মৃতি ওয়াজ সেকেন্ড জেনারেশন স্লেভ। স্মৃতি ছিল সেকেন্ড জেনারেশন স্লেভ, অর্থাৎ স্মৃতির পূর্বে তার মা ছিল দাস, আর পরবর্তীতে স্মৃতিও দাসে পরিণত হয়। At the age of 13, she was sold to Sweet Home, a farm in Kentucky. 13 বছর বয়সে স্মৃতিকে বিক্রয় করে দেওয়া হয়েছিল দাস হিসেবে কেনটাকি ফার্মে। She was brought to replace the old slave baby Sachs, whose son later she married. আর এই যে সুইট হোম কেনটাকি ফার্মে তাকে নিয়ে আসা হয়েছিল অন্য একজন দাস, বেবি সাক্স এর পরিবর্তে। পরবর্তীতে গিয়ে সিথি এই বেবি সাক্স এর ছেলেকে বিয়ে করেছিল। She was horrified about her past, a slave whose memory always haunted her like the ghost of a baby child. পরবর্তীতে গিয়ে সিথি তার পাস্ট ছিল, যে অতীত ছিল, সেইটা ভেবে ভেবে সে আতঙ্কিত হয়ে পড়তো, যেন তার মেমোরি, তার এই পুরোনো দিনের স্মৃতিগুলো, যে সময়টা সে দাস হিসেবে কাটিয়েছে, সেই স্মৃতিগুলোই একজন শিশু রূপ ধরে, বেবি চাইল্ড এর রূপ ধরে, যার ভূত হয়ে এসে বা ঘোস্ট হয়ে এসে তাকে তাড়িত করত। বিলাভ। শি ইজ দ্য ঘোস্ট ইন দ্য নোভেল। এই বিলাভ নভেলটিতে বিলাভ হচ্ছে একজন ঘোস্ট, ভূত, প্রেতাত্মা। At an early age, Shithi killed her girl child to set her free from slavery. শিথি তার যে সন্তান ছিল বিলাভ, তাকে গলা টিপে হত্যা করেছিল যেন তার মেয়ে এই যে দাসত্বের যেই অভিশাপ সেইটা থেকে মুক্তি পায়। Later on, that child visited her house and gradually behaved like a human being. পরবর্তীতে গিয়ে এই বিলাভের ভূত বা বিলাভ ভূত হয়ে এসে
সিথির বাড়িতে ওঠে এবং এমন ভাবে আচরণ করে যেমনটা মানুষ হিউম্যান বিং আচরণ করে। বিলাভ সিম্বলাইজেস দ্য মেমোরি অফ স্লেভারি। বিলাভ স্লেভারি যে মেমোরি, স্মৃতি, কষ্টে জর্জরিত স্মৃতি, সেইটারই সিম্বলাইজ করে। ডেনভার, she is another child of Sithi who witnessed the horror of ghosts in the house. ডেনভার হচ্ছে সিথির আরো একজন মেয়ে, যে সিথির সাথে থাকাকালীন অবস্থায় বিলাভদের ভূত তাদেরকে যে অত্যাচার করেছিল সেইটার সে নিজেও সাক্ষ্য হয়েছিল। লাইক হার মাদার, শি অলসো স দ্য ঘোস্ট অ্যান্ড প্লেড উইথ ইট। ডেনভারের মা সিথি যেমনটি বিলাভদের ঘোস্টকে দেখতে পেত, ঠিক তেমনি ভাবে ডেনভারও বিলাভদের ঘোস্টকে দেখতে পেত এবং তার সাথে খেলা করত। She was the victim of indirect slavery. That's why she could visualize Beloved. ডেনভারও স্লেভারির একজন শিকার ছিল, যদিও সেটা ইনডিরেক্টলি। তো এর কারণেই ডেনভারও সিথিকে দেখতে পেত। পল ডি গার্নার, হি ইজ দ্য স্লেভ ইন সুইট হোম। সুইট হোমে পল ডি হচ্ছে একজন স্লেভ অ্যান্ড লাইক সিথি ভেরি মাচ। সেও সিথিকে খুব বেশি পছন্দ করত। বাট সিথি ম্যারিড অ্যানাদার স্লেভ। পরবর্তীতে গিয়ে সিথি অন্য একজন দাসকে বিয়ে করে। When সিথি স্টার্টেড টু লিভ ইন 124 ব্লুইস্টোন রোড, যখন সিথি এই 124 ব্লুইস্টোন রোডের বাড়িতে বসবাস করতে শুরু করলো, পল ডি অলসো স্টার্টেড টু লিভ উইথ হার অ্যান্ড ডেনভার। সেখানে পল ডিও গিয়ে ডেনভার এবং সিথির সাথে বাস করত। He was seduced by the ghost of Beloved. এক সময় গিয়ে এই পল ডিও বিলাভদের ঘোস্টের দ্বারা সিরিয়াসড হয়েছিল। বেবি সাক্স, দো শি ওয়াজ ডেড, যদিও সে মারা গিয়েছিল। দ্য রেফারেন্স টু বেবি সাক্স ওয়াজ ফ্রিকুয়েন্ট ইন দ্য নোভেল। বেবি সাক্সের যে রেফারেন্স সেটা নোভেলে বারবার ইউজ করা হয়েছে বা পাওয়া গিয়েছে। শি হ্যাড 8 চিলড্রেন বাই 6 ডিফারেন্ট ফাদার্স। বেবি সাক্সের 8 জন সন্তান ছিল, যার ছিল 6 জন ভিন্ন ভিন্ন পিতা। She never saw any of her 4 daughters in adulthood. সে তার অন্তত 4 জন মেয়েকে বড় হতে দেখে নাই, অর্থাৎ তারা বড় হওয়ার আগেই মারা গিয়েছে। আর son Hallie brought her freedom from the sweet home 124. এই বেবি সাক্সের ছেলে হ্যালি তাকে এই সুইট হোম 124 থেকে, স্লেভারি থেকে মুক্ত করেছিল। রাইট ডাউন দ্য ডিভিশন অফ দ্য নোভেল। নোভেলের ডিভিশন গুলো লিখতে বলা হয়েছে। The novel is divided into 3 parts or books. এই নোভেলটি 3টি পার্টে ভাগ করা হয়েছে। The first book is subdivided into 18 section. আর প্রথম পার্টটি 18টি সেকশনে ভাগ করা হয়েছে। The second book into 7. আর যে দ্বিতীয় পার্ট সেটা 7টি ভাগে ভাগ করা হয়েছে। The third book into 2. এবং তৃতীয় যেই পার্ট ছিল সেটা 2টি সেকশনে ভাগ করা হয়েছে। And at the end an epilogue is added. আর শেষে গিয়ে একটি এপিলগ অ্যাড করা হয়েছে। টনি মরিসন ইউজ সিনেম্যাটিক টেকনিক টু narrate the story of a slave. টনি মরিসন একজন স্লেভ দাসের গল্প বর্ণনা করতে গিয়ে তিনি সিনেম্যাটিক টেকনিক ইউজ করেছেন। সিথি frequently shifted from present to past to narrate the story of her life. সিথি তার জীবনের গল্প বর্ণনা করতে গিয়ে কখনো অতীতে গিয়েছেন, আবার কখনো বর্তমানে ফিরেছেন। Readers are sometimes perplexed to find out the position of the narrator. আর এতে করে যখন সিথি গল্প বলতে বলতে কখনো পাস্টে চলে যেত এবং প্রেজেন্টে ফিরত, এর কারণে পাঠকেরা এই গল্প বুঝতে এবং সিথির অবস্থান বুঝতে হতভম্ব হয়ে যেত বা দ্বিধায় পড়ে যেত। What is the setting of the novel? নোভেলের সেটিং কোথায়? The story is set up at 124 Bluestone Road in Ohio in America. এই স্টোরিটি 124 Bluestone Road আমেরিকার ওহিওকে কেন্দ্র করে লেখা হয়েছে। And the story took place in 1873. এবং এই গল্পটি 1873 সালে ঘটেছিল। সিথি lived in that house with her 2 daughters. সিথি এই বাড়িটিতে তার 2জন মেয়ের সাথে বসবাস করত। The first one is Denver, 18 years old. প্রথমজন ছিল 18 বছর বয়সী ডেনভার, এবং দ্বিতীয়জন ছিল the spirit of a young child who died early is named Beloved. একজন ইয়ং গার্ল যে কিনা অল্প বয়সেই মারা গিয়েছে, তার আত্মার সাথে সিথি বসবাস করত। সিথি got back to Sweet Home, the farmhouse where she used to work as a slave.
স্মৃতি এই যে ফার্ম হাউসে সুইট হোম যেটা, সেখানে ফিরে এসেছে, যেখানে সে দাস হিসেবে কাজ করত।